নমস্কার, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে আপনারা ভালো থাকুন। আমরা এই পৃথিবীতে মানব হয়ে জন্মগ্রহণ করে নিজ নিজ কর্মফল অনুযায়ী সুখ দুঃখ হাসি কান্না সবকিছুই ভোগ করে থাকি। বিধাতার ভাগ্য লিখনের ভালো মন্দ সবকিছুই আমাদেরকে মেনে নিতে বাধ্য হতে হয়। গত জন্মের কর্মফল যেমন আমরা ইহজন্মে ভোগ করে থাকি, তেমনি ইহলোকের সঠিক পদ্ধতিতে ঐশ্বরিক কর্ম দ্বারা ও নিজে বুঝে চলে গ্রহের অশুভ কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার রাস্তাও পাওয়া যায়। আজ জন্মকুণ্ডলিতে বিশেষ একটি যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে যোগটির নাম হচ্ছে কাল সর্প যোগ। এই কাল সর্প যোগ জন্মকুণ্ডলিতে কিভাবে ঘটে, এছাড়াও লগ্ন ভাব সহ দ্বাদশ ভাবে কোন ভাবে কাল সর্প ঘটলে তার কি ফলাফল হয়, কাল সর্পকে আদৌ খণ্ডন করা যায় বা কাল সর্প থেকে কিভাবে বাঁচা যায়, সেটি হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয়। কাল সর্প যোগ বিষয়ে বিস্তারিত আলোচনার আগে প্রথমেই একটি কথা 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলে রাখছি, জন্মকুণ্ডলিতে লগ্ন ভাব হইতে দ্বাদশ ভাবের মধ্যে যেভাবেই কালসর্প যোগ ঘটুক না কেন, কালসর্প যোগে জন্মগ্রহণ করা মানে জীবনে কোনো কর্মই ঝঞ্ঝাট ছাড়া হইবে না। এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছি। যাদের কালসর্প আছে জন্মকুণ্ডলিতে মিলিয়ে দেখে নেবেন, কোনো কর্মই ঝঞ্ঝাট ছাড়া হইবে না। এটি হচ্ছে কালসর্প যোগের মূল ধর্ম। অনেকের ধারণা যে কালসর্প মানে বিশেষ খারাপ, মোটেও না। কালসর্প যোগেও অনেক মহাপুরুষ, জ্ঞানী, যোগী, বিশ্বব্যাপী মান সম্মান অর্জনকারী ব্যক্তিও কালসর্প যোগে জন্মগ্রহণ করেছেন। এক্ষেত্রে গ্রহের শুভ অশুভ অবস্থানের ভেদে ভালো মন্দ হয়ে থাকে, কিন্তু একটি ধর্ম, যেটা আবারও বলছি, কালসর্প যোগে জন্ম মানে ঝঞ্ঝাট ছাড়া কোনো কিছু হয় না। বর্তমান যুগে জ্যোতিষকে কলঙ্কিত করার জন্য ও অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য বহু অসাধু ব্যক্তি জন্মকুণ্ডলিতে কালসর্প থাকলেও বলছে কালসর্প আছে, না থাকলেও বলছে কালসর্প আছে, এবং এই করুন, এত টাকা খরচা করুন, তাহলে আপনার কালসর্প দোষ পুরো আমি নষ্ট করে দেবো। একটা কথা জেনে রাখুন, কালসর্প যোগ কোনোদিনই পুরোপুরি হিসাবে খণ্ডন করা যায় না। মানুষ যখন একটা জ্যোতিষের কাছে যায় তখন অনেক বিশ্বাস ভরসা নিয়ে যায়। সেক্ষেত্রে এই কালসর্প যোগের নাম করে অমক করুন তমক করুন, এত টাকা দিন অত টাকা দিন, অমক কবজ করে দেবো, এই করে দেবো ও করে দেবো, বিভিন্নভাবে প্রতারিত করে অর্থ উপার্জন করছে। সেক্ষেত্রে আপনারা জানবেন কি করে যে আমার জন্মকুণ্ডলিতে কালসর্প আছে কিনা? তো আমি আজকে আপনাদের সামনে বোর্ডের মাধ্যমে লিখিতভাবে দেখিয়ে দেবো যে কালসর্প কিভাবে ঘটে। কালসর্প যোগের বিষয়ে অনেকের অনেক রকম মতামত আছে। অনেক ব্যক্তি চন্দ্রভঙ্গ কালসর্প, শনিভঙ্গ কালসর্প এরকম বলে থাকেন, যদিও আমি ওই ভঙ্গ বিষয়ে যাব না। কালসর্প কালসর্প। এক্ষেত্রে কালসর্প কিভাবে ঘটে আপনারা বাড়িতে বসে নিজ নিজ জন্মকুণ্ডলী সামনে রেখে বা খাতার মধ্যে জন্মচক্র রেখে আপনারা নিজেই দেখে নিতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প আদৌ আছে কিনা। আমি বোর্ডের মাধ্যমে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব কালসর্প কাকে বলে বুঝিয়ে দেওয়ার জন্য। আসুন বোর্ডে আমি লিখিতভাবে দেখাচ্ছি। আমি এখানে একটি জন্ম ছক বোর্ডের মধ্যে লিখেছি। তো জন্মকুণ্ডলিতে 12টি ভাব: মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মীন লগ্ন। এই হচ্ছে 12টি ভাব। তো আমি একটা লগ্ন থেকে আপনাদেরকে দ্বাদশ ভাবে কিভাবে কালসর্প যোগ ঘটে সে বিষয়ে বিস্তারিত দেখাচ্ছি। আপনাদের জন্মকুণ্ডলী যাদের বানানো আছে তাদের নিজ গৃহ বসে নিজ নিজ লগ্ন হিসাবে আপনার যেটা লগ্ন সেটা এক হয়। তো সেক্ষেত্রে নিজে নিজে বাড়িতে নিজের লগ্ন হিসাবে আপনারা বুঝে নিতে পারবেন। আমি মেষ লগ্নতেই এসেছি, ঠিক আছে? মেষ লগ্ন থেকে আপনাদেরকে দ্বাদশ ভাবে কালসর্পের অবস্থান আমি দেখাচ্ছি। এখানে আর একটা কথা বলে রাখি, রাহু যে গৃহে অবস্থান করে তার সপ্তম ভাবে কেতু গ্রহ অবস্থান করে, এটা গ্রহের নিয়ম। তো এখানে দেখুন লগ্নে রাহু শনি গ্রহ বসে আছে, সপ্তম ভাবে কেতু শুক্র গ্রহ বসে আছে, দ্বিতীয় ভাবে চন্দ্র গ্রহ বসে আছে, তৃতীয় ভাবে রবি বুধ বসে আছে, চতুর্থ ভাবে বৃহস্পতি গ্রহ বসে আছে, পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ বসে আছে। এই হলো 9টা গ্রহের মেষ লগ্নের অবস্থান। তো এক্ষেত্রে দেখুন কালসর্প কিভাবে ঘটে। তার প্রথমে এই জাতক বা জাতিকার যাদের এই ধরনের ছক আছে, আমি এক্ষেত্রে কিছু কথা বলি। চন্দ্র উচ্চভাবে দ্বিতীয়, যথেষ্ট বুদ্ধিমতী হইবে, মায়া মমতা উচ্চশিক্ষা বিদ্যা বুদ্ধি মান যশ সব ভালো হইবে। বুধাদিত্য যোগ ঘটেছে, এক্ষেত্রেও বুদ্ধির তীক্ষ্ণতাই কার্যকরী সহ দায় দায়িত্ব কর্তব্য সব কিছুই শুভ হইবে, এবং সৎ চিন্তা দূরদৃষ্টিতা অনুভব শক্তি কল্পনা শক্তি সর্বক্ষেত্রে শুভ হইবে। পঞ্চম গৃহে মঙ্গল একটু মাথা গরম হইবে। এই ধরনের যোগগুলো এই ধরনের জাতক জাতিকার ক্ষেত্রে ঘটবে। তখন আমরা যেটা মূল বিষয় সেটা নিয়ে আসছি, কালসর্প।
কালসর্প তাকেই বলা হয় যে লগ্ন রাহু এবং সপ্তমে কেতু, রাহু কেতুর সহিত শুক্র শনি যুক্ত। দেখুন এক্ষেত্রে একটা জিনিস ফলো করুন, রাহু কেতুর এই সাইডে কোনো গ্রহ নেই, টোটাল গ্রহ আছে এই সাইডে। রাহু কেতু, এটা যদি একটা লাইন আমি দেখে দিই, ধরলেন এটা রাহু কেতুর একটা গৃহ, এটা আমি ঘিরে দিয়েছি, তো ডান সাইডে কোনো গ্রহ নেই, প্রতিটা গ্রহ বাম সাইডে। এই গ্রহ কটা যদি আবার আমি এদিকে নিয়ে চলে আসি, সেক্ষেত্রে এই সাইডে প্রতিটা গ্রহ হবে, এটাকেই বলা হয় কালসর্প। রাহু কেতুর এক সাইডে প্রতিটা গ্রহ থাকবে। এই স্থান হইতে ধরুন রবি বুধ আমি এখানে নিয়ে চলে এলাম, এক্ষেত্রে রবি বুধ এই স্থান হইতে এই স্থানে একাদশ ভাবে অবস্থান করছে, এক্ষেত্রে কালসর্প ভঙ্গ হলো। এবার আসছি লগ্ন সপ্তম ভাবে কালসর্প যোগ ঘটলে তার ফলাফল কি হয়। এভাবে আমি দ্বাদশ ভাবে কালসর্প যোগের ফলাফলের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। লগ্ন হচ্ছে শরীর, সপ্তম হচ্ছে স্ত্রীর ঘর। তো এক্ষেত্রে টেনশন, তাড়াহুড়ো, শরীর ক্ষেত্রে অনেকাংশ অশুভ সহ দুশ্চিন্তাগ্রস্ত ভাব। সপ্তম ভাবে কালসর্প ও সপ্তম প্রতি কালসর্প যুক্ত হওয়ায় দ্বিবিবাহ যোগ সহ বিবাহ ঝঞ্ঝাট, বিবাহ পর ও স্ত্রীহানি, স্ত্রী বিচ্ছেদ যোগ এক্ষেত্রে বিশেষভাবে ঘটবে। তো এক্ষেত্রে দাম্পত্য সুখ হানি হইবে ও জাতক জাতিকার ক্ষেত্রে দ্বিবিবাহ যোগ ঘটবে লগ্ন সপ্তম ভাবে কালসর্প এবং সপ্তম প্রতি কালসর্প যুক্ত হলে। এবার আসছি এক্ষেত্রে দেখুন কেতু দ্বিতীয়, রাহু অষ্টম ভাবে, এই সাইডটায় কোনো গ্রহ অবস্থান করছে না, এই ধরনের যাদের দ্বিতীয় অষ্টম ভাবে কালসর্প বলে একে। এক্ষেত্রে দ্বিতীয় অষ্টম ভাবের বাম সাইডটা, এই সাইডটায় চন্দ্র বৃহস্পতি গজকেশ্বরী যোগ ঘটেছে, বুধাদিত্য যোগ এখানে আছে, পঞ্চম ভাবে শনি মঙ্গল, ষষ্ঠ ভাবে শুক্র, ঠিক আছে। তো অষ্টম দ্বিতীয় ভাবে কালসর্প বলা হচ্ছে। এই গ্রহগুলো যদি এই সাইডে অবস্থান করে এক্ষেত্রেও কালসর্প যোগ ঘটবে। আমি আবারও বলছি, রাহু কেতুর যে কোনো একটা সাইডে বাকি 7টি গ্রহ অবস্থান করলে সেই অবস্থানকে কালসর্প যোগ বলা হয়। দ্বিতীয় আত্মীয় বিচার হয়, গোপন শত্রু বিচার হয়, বাক্য বিচার হয়, ঠিক আছে, বাক্যের মধুরতা। তো এক্ষেত্রে অর্থকরী কষ্ট, অর্থ রোজগার হইলেও অর্থ নাশ হয়ে যাবে, গোপন শত্রু হয়। অষ্টমে রাহুর টেনশন, তাড়াহুড়ো, অসৎ সঙ্গে ক্ষতি, আইনি ঝামেলা, দুর্ঘটনা, এই ধরনের যোগ সহ জীবনে গোপন শত্রু থেকে বড় ধরনের অর্থ ক্ষতি ভয় থাকবে। এই ধরনের জাতক জাতিকারা চন্দ্র বৃহস্পতি যুক্ত হওয়ায় গজকেশ্বরী যোগ ঘটেছে, বুধাদিত্য যোগ, শনি মঙ্গল পঞ্চম ভাবে যুক্ত হয়, টেকনিক্যাল লাইন, মেকানিক্যাল লাইনে বিশেষ জ্ঞান থাকবে, প্রচুর অর্থ উপার্জনের ক্ষমতাও থাকবে, কিন্তু অর্থ ক্ষতি ও গোপন শত্রু থেকে বড় ধরনের ক্ষতির দ্বিতীয় অষ্টম ভাবে কালসর্প যোগে ফলাফল ঘটবে। অসৎ সঙ্গে ক্ষতি, আইনি ঝামেলা, গোপন শত্রু থেকে ক্ষতি, এই ধরনের ভয়গুলো বিশেষভাবে থাকবে। তবে আবারও বলছি, কালসর্প যোগ মানেই হচ্ছে ঝঞ্ঝাট ছাড়া জীবনে কোনো কিছু হইবে না, সে যেভাবেই হোক না কেন, এটা 100% গ্যারেন্টি। লগ্নের তৃতীয় নবম ভাব, আপনারা গৃহে বসে নিজ নিজ লগ্ন অনুযায়ী নিজের লগ্নটাকে এক লিখে আপনি এভাবে দেখে নিতে পারবেন, ঠিক আছে। আমি একটা লগ্ন ধরেই দ্বাদশ ভাব বুঝাচ্ছি, তো আমি মেষ লগ্নকে ধরেই দেখাচ্ছি। লগ্নের তৃতীয় ভাবে রাহু, নবম ভাবে রাহুর সপ্তমে কেতু চন্দ্র যুক্ত, এক্ষেত্রে তৃতীয় নবম ভাবে কালসর্প যোগ ঘটেছে। যে কোনো জাতক জাতিকার এই ধরনের ছক হলে দেখুন লগ্নপতি মঙ্গল অষ্টমে, উচিত বক্তা, ন্যায্যবাদী, ঠোঁটকাটা স্বভাব, প্রতিবাদী, ন্যায় ন্যায্য পথে চলা, এই ধরনের ধর্মগুলো এনার থাকবে। সততা। সপ্তম ভাবে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, শনি 4টি গ্রহ অবস্থান করায় বুধাদিত্য গুরুদয় যোগ ঘটেছে। এক্ষেত্রেও ধর্ম, কর্ম, শাস্ত্র জ্ঞান, তীর্থ দর্শন সবকিছু ভালো হইবে। নারীদের ক্ষেত্রে স্বামী ভাগ্য ভালো হইবে, পুরুষদের ক্ষেত্রে স্ত্রী ভাগ্য ভালো হইবে। এক্ষেত্রে মাঝে মধ্যে মতান্তর, আংশিক মতবিরোধ যোগ থাকবে, থাকলেও এক কথায় শুভ বলা যায়। চতুর্থ প্রতি চন্দ্র কেতু যুক্ত হয়ে নবম ভাবে অবস্থান করছে, বক্ষ পীড়া, নখ, চোখ, হাট পীড়া যোগ সহ মাতৃভাগ্য, বন্ধু ভাগ্য শুভজনক হইবে না, গভীর চিন্তা অন্তরে থেকেই যাবে, ঠান্ডা সেলেসা ধাত জীবনে বেশিরভাগ টাইমেই ভোগান্তির কারক হইবে। তৃতীয় ভাবে রাহু থাকায় ভাই থাকার যোগ থাকবে না, ভাই থাকবে না। বোন যদি থাকে, বোনদের সাথে ঠিকঠাক সম্পর্ক থাকার যোগ থাকবে না। এক্ষেত্রে সময় জ্ঞানহীন হইবে, সুসময়ে কোনো কিছু হইবে না। আপনি মনে করছেন আমি সন্ধ্যে 6টায় একটা জায়গায় বেরিয়ে যাব, আপনার 6:30 বেজে যাবে। দায়িত্ব, কর্তব্য, সময় জ্ঞানহীন হইবে, দায়িত্ব এড়িয়ে চলা বা দায়িত্ব নিতে ভয় পাওয়া সহ সুসময়ে কোনো কিছু হইবে না। ভাতৃ প্রতিবেশী জায়গা ভালো হইবে না। যা ননদ থাকলে সেক্ষেত্রে মতবিরোধ মতান্তর থাকবে। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে প্রতিবেশী, সীমানা অশান্তি সহ কারো উপরে বেশি বিশ্বাস করলে, ভরসা করলে জীবনে ঠকতে হবে। তৃতীয় নবম ভাবে কালসর্প যোগের
ফলাফল হইবে এরকম। এক্ষেত্রে ফলো করুন, চতুর্থ ভাবে রাহু মঙ্গল, দশম ভাবে কেতু, নবমে চন্দ্র, বাকি সপ্তম ভাবে যে কটা গ্রহ আগের ভিডিওতে দেখেছি একই রেখেছেন, ঠিক আছে। এক্ষেত্রে জাতকের ক্ষেত্রে ত্রিভাগ্য শুভ হইলেও অবৈধ প্রেমপ্রীতি সহ ক্যারেক্টার লুজ হইবে, এক কথায় প্রচন্ড জেদি হইবে, নিজের ভুলে নিজের দুর্গতি সহ শরীর ক্ষেত্রে অশুভ ফল, গৃহ সুখ নাশ হইবে, গৃহের সুখ থাকবে না, কোনো বন্ধু থেকে বড় ধরনের ক্ষতি সহ নিজের ভুলে নিজের দুর্গতি, জীবনে সুশৃঙ্খলায় কোনো কিছু হইবে না। দশম ভাবে কেতুজনিত গোপন কর্মে পটু সহ গোপনে অসৎ কর্মে লিপ্ত থাকার যোগ এক্ষেত্রে দেখা যায়। একাধিক কর্ম পরিবর্তন সহ ঘুরে ঘুরে কর্ম করার যোগ সহ পিতৃভিটে জন্মভিটে পরিবর্তনের যোগ এক্ষেত্রে ঘটবে। বাকি অন্যান্য ব্যবসা ক্ষেত্র শুভ হইবে, নিজ বুদ্ধি বলে কার্যসিদ্ধির যোগ শুভ হইলেও যশোভাগ্য অশুভ হইবে। চতুর্থ রাহুজনিত দশমে কেতুজনিত নিজের ভুলে নিজের দুর্গতি যোগ এক্ষেত্রে থাকবে, সব থেকে গৃহসুখ থাকবে না। এই হলো চতুর্থ ভাবের ফল। এক্ষেত্রে লগ্নের পঞ্চম ভাবে কেতু, একাদশ ভাবে শনি রাহু যুক্ত, বাকি গ্রহ দশম ও নবম ভাবে অবস্থান করছে। তো এক্ষেত্রে পঞ্চম একাদশ ভাবে কালসর্প যোগ ঘটেছে। এই ধরনের জাতক জাতিকা এই ধরনের গ্রহ অবস্থা হলে প্রচন্ড বুদ্ধিমান হইবে, বিশ্বব্যাপী মান সম্মান যশ, চাকরি, ব্যবসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো দিক থেকে জীবনের সাফল্য লাভের যোগ দেখা যায়। নিজ বুদ্ধি বলে সামাজিক প্রতিষ্ঠা, মান যশ সহ বিদেশ যাত্রা, ইচ্ছা পূরণ সব কিছুতেই সাফল্য লাভ করবে এবং বিভিন্ন কর্মে একাধিক কর্মের যোগ্যতা সহ নানামুখী প্রতিভা থাকবে, এক কথায় বলা যায়। অর্থ উপার্জন ক্ষেত্রে শুভ সহ একাধিক বাড়ি গাড়ির যোগ শুভ হইবে, অন্তর্কমল হইবে, পরোপকারী মনোভাব থাকবে, নেতৃত্ব দানের ক্ষমতা থাকবে, বিভিন্ন দিক থেকে শুভ ফল হইবে। একমাত্র এক্ষেত্রে যে কালসর্প যে ধর্ম, প্রতিটা কর্ম ঝঞ্ঝাট ছাড়া হইবে না, এক্ষেত্রে ওইটুকুই ঝঞ্ঝাট এই ধরনের জাতক জাতিকার ক্ষেত্রে, বিশেষ করে পঞ্চম ভাবে কেতু, একাদশ ভাবে রাহু শনি, দশম ভাবে শুক্র মঙ্গল বুধ, নবম ভাবে রবি বৃহস্পতি চন্দ্র, এই ধরনের ছক যদি কোনো জাতক জাতিকার হয়, বা পঞ্চম ভাবে কালসর্পতে ফাটকায় ক্ষেত্রে শুভ, অর্থ উপার্জনে শুভ, জীবনে কৌশলতায় কার্যসিদ্ধি যোগ। পঞ্চম একাদশে কালসর্প এই ধরনের গ্রহ অবস্থানে মানুষের সাফল্য লাভের দিক থেকে বিশেষ শুভ। লগ্নের শেষ ভাব, লগ্নের ষষ্ঠ দ্বাদশ ভাবে কালসর্প ঘটলে কি হয়? ষষ্ঠ থেকে রোগ বিচার হয়, শত্রু বিচার হয়। এক্ষেত্রে ষষ্ঠে কেতু, দ্বাদশ ভাবে রাহু মঙ্গলযুক্ত, বাকি গ্রহ দশম, একাদশ, অষ্টম ভাবে অবস্থান করছে। তো এই ধরনের দ্বাদশ ও ষষ্ঠ ভাবে কালসর্প ঘটলে সেই সকল জাতক জাতিকারা জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হইবে। গ্রহ অবস্থান অনুযায়ী অষ্টম ভাবে চারটি গ্রহ, গৃহ, মান, যশ, সংসার সুখ, দাম্পত্য সুখ কোনো কিছুই ভালো হইবে না। মাঙ্গলিক যোগ ঘটায় ও কালসর্প যোগ ঘটায়, বিবাহ সহ দাম্পত্য জীবন, সংসার জীবন মোটেও ভালো হইবে না। এছাড়াও আইনি ঝামেলা, অসৎ সঙ্গে লিপ্ত হয়ে গিয়ে ক্ষতি, জেল, জরিমানা এই ধরনের জন্মছকের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটে। দ্বাদশ বুদ্ধিভুল, অপবাদ, মানহানি, নিজের ভুলে নিজের দুর্গতি। দ্বাদশ ষষ্ঠ ভাব শত্রু থেকে ক্ষতি, নিজের ভুলে ক্ষতি, নিজের হতবুদ্ধির কারণে নিজের সর্বনাশ, এই ধরনের ফলাফল হয়ে থাকে। কালসর্প যোগে এই পৃথিবীতে বহু মানি, গুণী, যোগী, মহাপুরুষ জন্ম নিয়েছেন। যে সকল কালসর্প যোগ তাদের মধ্যে ঘটেছে সেই সকল গ্রহবস্তু অনুযায়ী তারা মহান হয়েছেন। এক্ষেত্রে জাতক জাতিকার নিজ নিজ জন্মকুণ্ডলী অনুযায়ী গ্রহের অবস্থান অনুযায়ী কালসর্প যোগের মাধ্যমেও অনেক বড় হওয়া যায় বা সামাজিক প্রতিষ্ঠা লাভ, মান যশ ক্ষেত্রে তুঙ্গে যাওয়া যায়। আমি শাস্ত্র থেকে বিশেষ একটি কালসর্প আপনাদের সামনে তুলে ধরছি যে কালসর্পের কি ফলাফল হয়। আমাদের কলিযুগের চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের কলিজীবের উদ্ধারের জন্য মহামন্ত্র হরিনাম নিয়ে এসে কলিজীবকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, ওনার ছিল সিংহ লগ্নের সপ্তম লগ্ন ভাবে কালসর্প, বৃহস্পতি পঞ্চম ভাবে, চতুর্থ শনি। সিংহ লগ্নের চতুর্থ বৃশ্চিকের ঘরে শনি থাকার জন্য গৃহ সুখ হয় না। সপ্তম ভাবে কালসর্প যোগ ঘটায় ত্রিসুখ ভাগ্যে থাকে না। যদিও উনি ঈশ্বর হিসাবে জন্ম নিয়েছেন, ওনার বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে নেই, তবুও কালসর্পের ধর্ম যে উনি ভগবান হয়ে জন্ম নেওয়ার পরেও বিধির বিধান অনুযায়ী যে গ্রহের সেট উনি নিয়ে এসছেন বা যে কালসর্প যোগ নিয়ে এসছেন সেই ফলাফল ওনাকে ভোগ করতে হয়েছে। যার জন্য এই পৃথিবীতে যার যেটা ভাগ্যে হয়ে আসবে বিধির লিখনে সেটা ভোগ করতেই হবে। সেক্ষেত্রে কম বেশি করার ক্ষমতা সেই জাতক জাতিকার ওপরেই বর্তায় চলার মাধ্যমে। তো চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া মাতা, উনি মারা গিয়েছেন। দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন মাতা বিষ্ণুপ্রিয়া, তো তিনাকেও ছেড়ে
মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এটা ছিল কালসর্পেরই একটা যোগ। এরকম অনেক কালসর্প যোগ বহু ব্যক্তির আছে যাদের এই ধরনের ঘটনা, সব বলা সম্ভব নয়। এই কালসর্প যোগের ঝঞ্ঝাট অশান্তি থেকে বাঁচতে এই ক্রিয়াকর্মগুলো করুন, তাতে অনেকাংশে আপনাদের শুভ হয়ে যাবে। 2টা চাঁদির সাপ, 5টা ফল, 5টা ফুল নিয়ে মা গঙ্গার জলে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রার্থনা করে মা গঙ্গাকে দান করুন ও প্রার্থনা করুন যে আমি কালসর্প যোগের যে ঝঞ্ঝাট অশান্তি ভোগ করছি সেখান থেকে আমাকে শান্তি দাও। এক্ষেত্রে অনেকাংশে অশুভ ফলের হ্রাস হইবে। দ্বিতীয়ত, কেদারনাথ, অমরনাথ, পশুপতিনাথ, কাশী বিশ্বনাথ, উজ্জয়িনীতে যে দেবাদিদেব মহাদেবের মন্দির আছে, সেই মন্দিরের সামনে নন্দী মূর্তি স্থাপন হয়ে আছে। এই নন্দীর পাশে দাঁড়িয়ে, ঠিক কানের পাশে দাঁড়িয়ে ভক্তি ভরে প্রার্থনা করুন যে আমার এই কালসর্প যোগের জন্যে আমি ঝঞ্ঝাট অশান্তি ভোগ করছি, সেই কালসর্প যোগের তুমি নিবারণ করো। সেক্ষেত্রে অনেকাংশে অশুভ ফল হ্রাস হইবে। ঝাড়খণ্ডের বাসুকীনাথ নামে একটি মন্দির আছে, যে মন্দিরে ভক্তি ভরে নিজের নামগোত্র দিয়ে পুজো করাতে পারলে অশুভ কালসর্প যোগের ঝঞ্ঝাট থেকে অনেকাংশে রেহাই পাওয়া যায়। মহারাষ্ট্রের নাসিকে একটি নাগ মন্দির আছে। এই নাসিকের এই নাগ মন্দিরে পূজা পাঠ করাতে পারলে অশুভ কালসর্প যোগের অনেকাংশে রেহাই পাওয়া যায়। আসামের গুয়াহাটিতে অবস্থিত মা কামাখ্যার মন্দির, যেটা সতী মায়ের 51 পীঠের শ্রেষ্ঠ শক্তিপীঠ বলা হয়, এই কামাখ্যা মন্দিরে মা ছিন্নমস্তা মায়ের মন্দির আছে। ওই মন্দিরে গিয়ে ছিন্নমস্তা মায়ের পুজো সহ অগ্নি আহুতি দিতে পারলে অশুভ কালসর্প থেকে অনেকাংশে রেহাই পাওয়া যায়। যে কোনো মনসা মন্দিরে 2টি তামার সাপ দিয়ে মা মনসাকে নামগোত্র দিয়ে পুজো দিতে পারলে অশুভ কালসর্প থেকে অনেকাংশে রেহাই পাওয়া যায়। এই কালসর্প যোগ কিভাবে হয় বা কোন ধরনের কালসর্প যোগে কীরকম ঝঞ্ঝাট ভোগ করতে হয় আমি সাধ্য মতন চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। এক্ষেত্রে আপনাদেরকে আরও একটি পরামর্শ আমি দেব, যেটা হচ্ছে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনার নিজের জন্মকুণ্ডলী বানিয়ে সেক্ষেত্রে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। বিস্তারিত আরও জানতে ও জন্মকুণ্ডলীর ব্যাপারে জানতে, প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন ও লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইবার করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহজ হয়। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।